দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক। রক্তাক্ত 28শে জুলাই আজ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া 6 সমন্বয়ককে হেফাজতে রেখে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় ডিবি। ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আবারও আশাবাদী প্রেসিডেন্ট ট্রাম্প, সাথে ফের অভিযানের হুমকি। মধ্যস্থতায় কথা বলছে তেহরান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সকাল 11টায় বঙ্গভবনে পৌঁছালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে বঙ্গভবনের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন তিনি। এর আগে গত 24 জুলাই স্বাস্থ্যগত কারণে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগের পর স্পিকার হাফিজউদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। তিনি অফিস করলেও বঙ্গভবনে উঠবেন না, সংসদের স্পিকারের বাসভবনেই থাকবেন। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংসদ ভবনে বেলা 11:15টায় ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসেন প্রধান নির্বাচন কমিশনার। এই বৈঠক থেকে আসা সিদ্ধান্ত অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়ার কথা জানান। গত 24 জুলাই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার কায়সার কামাল আছেন ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে। 24শে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া 6 সমন্বয়ককে আজকের দিনে হেফাজতে রেখে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় ডিবি পুলিশ। যদিও আত্মগোপনে থাকা 2 সমন্বয়ক আব্দুল কাদের ও হান্নান মাসুদকে নির্যাতনের মুখে প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয় বলে দাবি করেন। এই দিন 11 ঘণ্টার জন্য কারফিউ শিথিল করে জনমনের আতঙ্ক কাটানোর চেষ্টা চালায় ফ্যাসিবাদী সরকার। সেই সাথে সারা দেশে বহাল রাখে ব্লক রেড। রিপোর্ট আহমেদ সাওরারের। স্বৈরাচার সরকার হিসেবেই 17 থেকে 28 জুলাই পর্যন্ত সারা দেশে সহিংসতায় নিহতের সংখ্যা শতাধিক। সরাসরি ছাত্র জনতার বুকে গুলি করেও যখন গণ অভ্যুত্থান দমানো যাচ্ছিল না, তখন ভিন্ন পথ নেয় সরকার। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এর আগের 10 দিনের সহিংসতা নিহত 34 পরিবারের সদস্যদের গণভবনে ডাকেন শেখ হাসিনা, যেখানে ছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের পরিবারও। আর্থিক সহায়তা হিসাবে নিহতদের পরিবারের হাতে তুলে দেন সঞ্চয়পত্র এবং নগদ অর্থ। সে সময় বাংলাদেশকে নিয়ে খেলা বারবার খেলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন শেখ হাসিনা। এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বে থাকা শীর্ষ সমন্বয়কদের দুদিন আগে ধরে হেফাজতে রাখে ডিবি। তাদের দিয়ে জোরপূর্বক কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় সে সময়ের ভাতের হোটেলের মালিক খ্যাত ডিবি হারুন। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। যদিও জোর করে আন্দোলন প্রত্যাহারের প্রতিবাদে পরের দিন সারা দেশে বিক্ষোভের কর্মসূচি দেয় আত্মগোপনে থাকা সমন্বয়করা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে জানান, সারা দেশে দলের 9000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক মন্ত্রী, এমপি সহ বিএনপির অসুস্থ সিনিয়র নেতাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো 5 থেকে 7 দিন করে রিমান্ডে নির্যাতনের প্রতিবাদ জানান তিনি। জুলাই অভ্যুত্থানের এই দিনে অনেকটা নির্ভর ছিলেন আওয়ামী লীগ নেতারা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, কোটা আন্দোলনের নামে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের পায়তারা চলছে। দেশ বিদেশে ষড়যন্ত্রের অভিযোগ আনেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। আজকে ইউনূস কত নির্লজ্জ, তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। 10 দিনের সহিংসতার পর এদিন ভিন্ন ভিন্নভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরেন তখনকার 3 মন্ত্রী। হতাহতের পরিসংখ্যান দিতে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দাবি, জানমাল রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে গুলি চালিয়েছে। আমরা অবশ্যই তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবো, আমরা কাউকে এখানে ছাড় দেব না। আর দেশকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দিতে এসব সহিংসতা বলে জ্ঞান দেন অন্য মন্ত্রীরা। সবকিছু নিয়ন্ত্রণে এসেছে ভেবে টানা 10 দিন বন্ধ থাকার পর এদিন বিকাল 3টা থেকে চালু করা হয় মোবাইল ইন্টারনেট।
নানা চেষ্টার পরও ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর ক্ষোভকে কোনোভাবেই আড়াল করতে পারেনি স্বৈরাচার সরকার। সর্বশ্রেণীর জনগণের অংশগ্রহণে আরও গতি পায় ফ্যাসিস্ট পতনের আন্দোলন। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে থমকে গেছে দেশের রপ্তানির প্রধান চালিকা শক্তি পোশাক খাত। গ্যাস সংকটে বন্ধ প্রায় বেশিরভাগ কারখানার উৎপাদন। এই সংকটের মধ্যে শিল্প কারখানায় সিএনজি গ্যাস সরবরাহ বন্ধে তিতাসের এক সার্কুলারে শিল্পাঞ্চলের উৎপাদন কমেছে 90%-এরও বেশি। উদ্বিগ্ন রপ্তানিকারকরাও বলছেন, সমস্যার দ্রুত সমাধান না হলে রপ্তানি হোঁচট খাওয়ার পাশাপাশি শ্রমিকদের বেতন ভাতাও অনিশ্চয়তায় পড়বে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। মহেশখালীর ভাসমান একটি এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি ও অগ্নিকাণ্ডের সরাসরি প্রভাব পড়েছে শিল্প কারখানায়। জাতীয় গ্রিডে প্রতিদিন গড়ে অন্তত ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বাসাবাড়ির রান্না শুধু নয়, স্থবির হয়ে পড়েছে কারখানার উৎপাদনও। যেখানে আমাদের প্রোডাকশন টার্গেট প্রত্যেক দিন 85 থেকে 90 টন, সেখানে আমরা প্রোডাকশন টার্গেট এখন 0। আমরা সকালে আসছি আর ফিঙ্গার করে বিকালে অফিস থেকে চলে যাচ্ছি, সারাদিন বসে থেকে। আর 14 থেকে 15 দিন যাবৎ ফ্যাক্টরিতে গ্যাস প্রেশার টোটালি 0, যার কারণে আমরা ফ্যাক্টরি প্রতিনিয়ত বন্ধ রাখছি এবং ওয়ার্কারদেরকে প্রতিনিয়ত ছেড়ে দিচ্ছি। গ্যাস সংকট চরমে ওঠায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে তৈরি পোশাক ও বস্ত্র খাতের শিল্প কলকারখানা। বেশিরভাগ কারখানার উৎপাদন নেমেছে তলানিতে। নারায়ণগঞ্জ, বিশেষ করে রূপগঞ্জ এলাকায় আমরা কিন্তু গ্যাসের স্বল্প চাপ পাচ্ছিলাম। যেখানে আমাদের দরকার 10, সেখানে আমরা পেতাম 5, 4, 3, কিন্তু গত 7 থেকে 8 দিন যাবত সেখানে শূন্যের কোঠায় চলে গেছে। এর ফলে আমাদের মেম্বার মিলগুলো তাদের ফ্যাক্টরি চালু রাখতে পারতেছে না এবং তাদের ফ্যাক্টরি টোটাল শাটডাউন। ইন্ডাস্ট্রি যদি এইভাবে উৎপাদন ব্যাহত হয়, কয়দিন পরই উৎপাদন ব্যাহত হয়, তাহলে তো আলটিমেটলি গিয়া রপ্তানি বাধাগ্রস্ত হবে, শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে। আলটিমেটলি এরপরে কী হয়, শিপমেন্ট যখন ঠিকমতো দিতে পারছে না, বায়ার তখন ডিসকাউন্ট চাইব অথবা এয়ার শিপমেন্ট চাইব। তো এয়ার শিপমেন্ট গেলে তো আমার টোটাল ভ্যালুর 50 to 60% নাই। তো যখন এত বড় একটা শর্টফল তৈরি হবে, 2 দিন পরে ব্যাংক তখন বলবে ওভারডিউ হয়ে গেছে, তোমার সমস্ত কার্যক্রম বন্ধ। বস্ত্র খাতের মিল মালিকরাও বলছেন, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে ভুক্তভোগী এখন প্রায় 90% শিল্প কারখানা। এই সংকটের মধ্যে শিল্পাঞ্চলে সিএনজি সরবরাহ বন্ধে তিতাসের নতুন নির্দেশনাকে মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখছেন উদ্যোক্তারা। যেখানে তিতাস গ্যাস দিতে পারছে না, ব্যর্থ তারা, সেখানে আমরা সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে চালাবার চেষ্টা করছি, মানে বেঁচে থাকার চেষ্টা করছি। সেটাকেও তারা চিঠি দিয়ে না দেওয়ার জন্য চিঠি দিয়ে নির্দেশনা দিয়েছে। এটা কতটুকু অমানবিক, এবং তাহলে আমার ইন্ডাস্ট্রিকে তাহলে বন্ধ করে দিব, বলুক তাহলে যে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিই। আমাদের সকল ফ্যাক্টরি বন্ধ এবং আমাদের বায়াররা প্রতিনিয়ত আমাদের মেল দিচ্ছে, জানাচ্ছে যে তোমার এলাকাতে গ্যাসের সমস্যা আছে কিনা। আমাদের অনেক মিল কিন্তু আসলে বায়ারদের এই কথাগুলো পোস্ট বলতেও পারতেছে না, কারণ এর ফলে দেখা যাবে তাদের একটা আমাদের প্রতি নীতিবাচক একটা সন্দেহ হবে এবং এই অর্ডারগুলো অন্য দেশে চলে যাবে। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার তাগিদ দেন কারখানা মালিকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আবারও আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুপক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে দাবি করেছেন তিনি। পাশাপাশি সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান চালাবে। সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। টানা 13 দিনের হামলার পর গত 3 দিন ধরে হামলা স্থগিত রেখেছে তেহরান, ওয়াশিংটন। ট্রাম্পের মতে আলোচনার জন্য হামলা বন্ধ করা হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেতে হিমশিম খাওয়ায় আবারও আলোচনার কথা বলছেন ট্রাম্প। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে বার্তা আদান প্রদানের কথা জানিয়েছে ইরান। এদিকে ইরাক ও সৌদি আরবের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। ইরাকে হামলার জন্য ইউক্রেনকে দুষছেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল বৌদেই। এর মধ্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকের কথা রয়েছে তার। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।